আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আমাদের সঙ্গে আছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাইফ মোস্তাফিজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় বাঁচাও ইমান, বাঁচাও দেশ। শুক্র এবং শনিবার পরপর 2 দিন দুটি সংগঠনের সমাবেশ রয়েছে। এনসিপির সমাবেশ প্রথমে, তারপরে হচ্ছে হেফাজত ইসলামের সমাবেশ রয়েছে। এনসিপির সমাবেশের এজেন্ডা মূলত আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিল বিষয়ক সমাবেশ, যেটি ডাকা হয়েছে। আর হেফাজত ইসলামের বিষয়টি হচ্ছে নারী সংস্কার নিয়ে, যেটি তারা বেশ কিছুদিন ধরেই একটি কথা বলছে যে নারী সংস্কার কমিশনকেই বাতিল করার কথাটা বলছেন। আমি প্রথমে ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সালকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের স্লোগান বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আপনারা বলছেন যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেই রিপোর্টের সমালোচনা করেছেন এবং প্রস্তাব বাস্তবায়নের থেকে আপনারা যেটি বলছেন যে পুরো কমিশনকেই বাতিল করতে হবে। আপনাদের এই অবস্থান কেন, একটু ব্যাখ্যা করবেন আমাদের? ধন্যবাদ। আসলে ইস্যুটি অনেক পুরাতন। বিশেষ করে আমরা এই প্রসঙ্গে 2008 সালে এবং 2011 সালেও ব্যাপক কথা বলেছি। বিশেষ করে 2011 সালে যখন নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়, তখন বাংলাদেশের ইসলামিক দলগুলো এই বিষয়ে অনেক আপত্তি করেছেন। এবং একটা বিষয় কি, এবার বলা হয়েছে এই যে নারী বিষয়ক সংস্কার বিষয়ক কমিশন গঠন করা হলো, ওনারা বক্তব্যে বা ওনাদের যে রিপোর্ট সেখানে বলেছেন 43টি বৈঠক করেছেন, 30টি পরামর্শ সভা করেছেন। এবং আমরা আসলে জানি না এত বৈঠক, এত পরামর্শ সভা কার সাথে কি করেছেন ওনারা। 430টি সুপারিশ করেছেন, সুপারিশ করছে। বৈঠক এবং পরামর্শ সভার কথা বলছি। 43টি বৈঠক এবং 30টি পরামর্শ সভা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বলা হচ্ছে। আমরা বাস্তবের কোনো রিফ্লেকশন দেখিনি। আমরা যেটা দেখছি যে 2011 সালের নীতিমালার প্রচ্ছন্ন প্রভাব এবং ওটার মূলত ওখানে যে নীতিমালায় যে বিষয়গুলো আছে, প্রচণ্ড আপত্তিকর বিষয়গুলো এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম কথা হচ্ছে ভূমিকাতে ওনারা কারণে অকারণে প্রসঙ্গক্রমে অপ্রসঙ্গক্রমে একাধিক জায়গায় একই বিষয়গুলো উল্লেখ করেছেন। যেমন বলেছেন যে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণে ধর্মীয় আইন বাধ্যবাধকতা থাকায় এটা প্রচণ্ড একটা বৈষম্য তৈরি করেছে। ঠিক এই কথাটাই আবার বলেছে যে যে বেঁচে থাকার অধিকার এটা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পিছনেও কারণ হচ্ছে ধর্মীয় আইনগুলো। আবার অন্য জায়গায় আবার বলেছেন যে নারী উন্নয়নে বড় বাধা। এটা কিন্তু সব ভূমিকাতে একাধিকবার বলছেন। নারী উন্নয়নে বড় বাধা রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া, এটা বড় চ্যালেঞ্জ নারী উন্নয়নে। তো প্রথম কথা হচ্ছে কেন রে ভাই, মানে এভাবে অযৌক্তিকভাবে ধর্মের বিরুদ্ধে আপনারা লাগতে গেছেন কেন, একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আমরা এখানে অনেক পজিটিভ কথা থাকতে পারে আছে, আমরা পড়েছি, সেগুলি নিয়ে তো কেউ কথা বলে নাই। সহিংসতামুক্ত সমাজ, নারীর জন্য সুস্বাস্থ্য, অর্থনীতিতে তাদের অংশগ্রহণ, কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্বেষপূর্ণ কথাবার্তা যেন তার বিরুদ্ধে বলা না হয়, যে না বলা হয়, এইসব কথা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই। কথাগুলো সবই সুন্দর কথা, এগুলো হতে পারে। এবং আমরা তো যেটা লালন করি, আমাদের ইসলাম আমাদেরকে যতটুকু শিখিয়েছে, আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 বার মায়ের কথা বলেছেন, তারপরে চতুর্থবার বলেছেন বাবার সেবা করো বা বাবাকে খুশি করো। প্রথম 3 বারই মায়ের কথা বলা হয়েছে। আমরা তো সেই জায়গা থেকে আমাদের শুরু। এবং আমরা মনে করি যে প্রথমত নারীরা হচ্ছে আমাদের মায়ের জাতি, দ্বিতীয় হচ্ছে তারা আমাদের বোনের জাতি, তারপর হচ্ছে তারা আমাদের কন্যার গোষ্ঠী। এবং ইসলাম যে অধিকারগুলো দিয়েছে দেখেন, সেখানে একজন বাবা যখন ঘরে যায়, গৃহে প্রবেশ করেন, আল্লাহর রাসূল শিখিয়েছেন প্রথমে মেয়েকে ডাকো, আর মা যদি থাকে তাহলে মায়ের ঘরে যাও আগে, আর কিছু যদি তুমি নিয়ে যাও তা আগে মেয়ের হাতে দাও। অধিকারের প্রসঙ্গগুলো যেগুলো আসছে এখন, যেভাবে ওনারা কাঠখোট্টাভাবে যেভাবে যোগ বিয়োগ করে দেখানোর চেষ্টা করছেন যে সমান সমান সমান, আসলে তো ইসলাম যে অধিকারটা দিয়েছেন এটা যদি সুপার ক্যালকুলেশন কেউ জানে বা ফারায়েজটা ক্যালকুলেশন করে, ইসলামের যে উত্তরাধিকারের আইন সেটা যদি ক্যালকুলেশন করা হয়, তো সেটা দেখবে যে বরঞ্চ নারীদেরকে অধিকার বেশি দেওয়া হয়েছে, ফার্স্টে রাখা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটার কেন মুখোমুখি দাঁড়াচ্ছি? প্রথম একটা কথা, আমরা যুক্তি পরে যাব। প্রথম কথা হচ্ছে ওনারা সরাসরি
ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সরাসরি যেটা আল্লাহর আইন, কোরআনে যেটা সরাসরি বিধান দেওয়া হয়েছে, আল্লাহ যেটা বিধান দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমরা বিধানগুলো পেয়েছি, কোরআন এবং সুন্নাহ দুই জায়গাতে সরাসরি ওনারা হিট করেছেন, সরাসরি কন্ট্রাডিকশন লাগিয়ে দিয়েছেন, যুক্তিতে কিন্তু যান নাই। এবং ওনাদের যদি অস্পষ্টতা থাকতো, বিষয়টা বোঝার সমস্যা থাকতো, তাহলে সংশ্লিষ্ট যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে ওনারা যেতে পারতেন, সেটা কিন্তু কোথাও করেন নাই ওনারা। এবং কি দেখেন যে শুরুতেই বলা হয়েছে এটা যে আশা প্রকাশ করা হয়েছে যে এখন এটার বাস্তবায়নের মধ্য দিয়ে যে আশাটা প্রকাশ করেছে, নারীদেরকে মানুষ হিসেবে জানবে। এই কথা বলার মধ্য দিয়ে আমাদেরকে 100 বছর পিছনে নিয়ে গেছেন। মানে এই রিপোর্টটাই আমরা বলছি, এই রিপোর্টটা প্রথমত আমাদেরকে 100 বছর পিছনে নিয়ে গেছে বাংলাদেশের সমাজ বাস্তবতা থেকে। তো তার মানে তারা কোন জায়গায় অবস্থান করছে, যে যারা বাস্তবতা এবং বর্তমানকে ধারণ করতে পারছে না। সুতরাং যেহেতু বর্তমানকে ধারণ করতে পারছেন না এবং সমস্ত স্টেক হোল্ডার, বলা হয়েছে যে ভূমিকাতে বলা হয়েছে প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে যে জুলাই বিপ্লবের প্রসঙ্গটা টেনেছেন এবং জুলাই বিপ্লবের প্রত্যাশা থেকে এই কমিশন আপনার কাজ শুরু করেছে। তো জুলাই বিপ্লবের প্রত্যাশা থেকে যদি এই কাজটা করেন, তাহলে জুলাই বিপ্লবের কোনো রিফ্লেকশন তো আমরা দেখি না। কারণ জুলাই বিপ্লবে যে মেয়েরা মাঠে নেমেছে, এখানে ধরেন যারা সব ধরনের কালচারে অভ্যস্ত মেয়েরা মাঠে নেমেছে। তো এখন তাদের স্টেক হোল্ডাররা বা তাদের সাথে মত বিনিময় তো করতে পারতো, যারা ওখানে তো হাজার হাজার মেয়ে নেমেছে হিজাব পরিহিত অবস্থায়, তাহলে তাদের সাথে কি কোনো কনসাল্ট হয়েছে? হয়নি। তো আমরা বলছি যে আপনারা আসলে বাস্তবতাকে ধারণ করতে পারেননি এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ জনতার বিশ্বাস এবং মূল্যবোধকে আপনারা সম্মান করতে পারেননি এবং কি প্রকারান্তরে আপনার নারী জাতিকে অপমান করেছেন। সে প্রসঙ্গটাতে আমি আসবো। নারী জাতিকে অপমান করেছেন। দেখেন যে বাংলাদেশ সিডো সনদের স্বাক্ষর করেছে, কিন্তু এটা কনজারভেশন দিয়েছে যে আপনার সংরক্ষণ নীতি কয়েকটা প্রসঙ্গে, তালাক প্রসঙ্গে, তারপর আপনার যৌন আচরণ প্রসঙ্গে। তো সেখানে এসে দেখা যাচ্ছে যে নারীদেরকে কীভাবে অসম্মান করা হলো। এখানে বিবাহ বহির্ভূত যে যৌনাচার, এটা শুধু ইসলাম বলে না, পৃথিবীর সব ধর্মেই এটা অপরাধ। এমনকি পৃথিবীর এক্সিস্টিং যে আইনগুলো আছে বেশিরভাগ দেশে, কিছু কিছু দেশে তো আপনার পুরুষেও আপনার সাংবিধানিকভাবে তারা অধিকার দিয়ে দিয়েছে, সেটা ভিন্ন। কিন্তু ম্যাক্সিমাম দেশের যে স্থানীয় যে আইনগুলো, সেই আইনগুলো তো এটা অপরাধ। এরকম একটা বিষয়কে ওনারা বলছেন যে এদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ এটাকে একটা পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে, বা এই বক্তব্যটা এখানে বাংলাদেশের সমাজ বাস্তবতা, সামাজিক জীবনের যে সুন্দর সুশৃঙ্খল কাঠামো, আমাদের হাজার বছর ধরে যে এখানে মানুষ যেভাবে অভ্যস্ত হয়ে আসছে, সমাজের একটা নীতিমালা সমাজে, এবং সেই বাউন্ডারিগুলো ক্রস করার জন্য ওনারা সরাসরি এখানে একটা ছুড়ে দিয়েছে। এই জন্য আমরা প্রথমত বলেছি এই কমিশনটাই আসলে উপযুক্ত না। এই কমিশনটা প্রথমত ভেঙে দিতে হবে। রিপোর্ট তো এটা গ্রহণ করা যাবেই না, এই কমিশনটা প্রথমত ভেঙে দিতে হবে। এবং এটা এমন কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে এখানে, এগুলো যদি কেউ অ্যান্ডোস করে, ব্যক্তিগতভাবে তার ইমান থাকে না। জি, আমি সেই প্রসঙ্গে আসব। আমি এই পর্যায়ে একটু সাইফ মোস্তাফিজের কাছে যেতে চাই। ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বলছিলেন যে জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার ছিলেন নারীদের মধ্যে, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আপনি কি বলতে পারবেন আপনার দলের সঙ্গে বা দলের যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কি কোনো ধরনের কথাবার্তা কি হয়েছিল এই সংস্কারের বিষয়ে, বা আপনারা আসলে এই প্রস্তাবকে কিভাবে দেখছেন? দেখেন, আমাদের আলাদা একটা নারীদের একটা সেল আছে, আমাদের সব নারী সদস্যরা সেই সেল আছেন, এবং এই যে রিপোর্টটা এসছে সেটা পর্যালোচনা করে আগামীকালকে আমাদের দলের স্ট্যান্ড এবং আমাদের মতামতের জায়গাটা দেওয়া হবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমার ভাইয়ের সাথে আমি আসলে অনেকগুলো বিষয় আসলে একমত পোষণ করছি। কারণ যেই পয়েন্টগুলো তারা দিয়েছেন আসলে সেটা অনেক ক্ষেত্রে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে এবং নৈতিকভাবে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট সে জায়গাটা অনেকভাবেই জায়গাটা নষ্ট করবে। আবার এখানে কিন্তু সবার প্রপার পার্টিসিপেশনও নেই। একজন মাদ্রাসায় পড়ে এরকম নারীর কোনো পার্টিসিপেশন নেই, একজন গৃহকর্মীর কোনো পার্টিসিপেশন নেই, একটা বড় অংশ মানে একটা গ্রামের নারী তারও কিন্তু কোনো পার্টিসিপেশন নেই। তো এই যে সংস্কার কমিশনের যে নারীরা ছিলেন সেখানে প্রপার আরও কিছু মানুষ অ্যাড হইতে পারতো, যেখানে মানে সমাজের সকল শ্রেণীর নারীকে প্রতিনিধিত্ব করে এরকম মানুষগুলো অ্যাড হওয়াটা আমার মনে হয়েছে প্রয়োজনীয়তা ছিল। এবং নারীদের জায়গাটা তো একটু সেন্সিটিভলি আমরা যেহেতু
আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ জায়গা তো আসলে আমরা মুসলিম প্রধান দেশ, তো সেই জায়গায় আসলে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত হানে এরকম কোনো নিয়মও আসলে আনা উচিত না, এটা আমি মনে করি আর কি। তবে আমাদের পার্টির যেই পজিশন সেটা আগামীকালকে আপনারা মানে জানতে পারবেন। আচ্ছা, প্রস্তাব কি আপনি দেখেছেন যে কোন কোন বিষয়গুলো আসলে আপত্তিকর মনে হয়েছে আপনার কাছে? এই যে ভাই যেগুলো বলেছেন মোটামুটি সবগুলোর সাথে আমার পার্সোনাল জায়গা থেকে আমি এগ্রি করি। আর আমি তো বললাম যে আমাদের যে নারী সেল আছে তার একটা পর্যালোচনা কমিটি করে সেটার একটা রিপোর্ট আলাদা করে দেওয়া হবে। জি, ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, আপনার কাছেই আসি। আপনি ওই যে বলছিলেন যে সমান অধিকারের কথা বলছিলেন, যে কিন্তু আসলে সমান অধিকার কি, এই বিষয়ে একটু ব্যাখ্যা করবেন? এই বিষয়ে অনেকবার কথা হয়েছে, ধর্মীয় ভাবেও ব্যাখ্যা আছে। ছোট একটা গল্প বলি জাস্ট। একজন ভদ্রলোক একটা গাছের নিচে, তিনি তার কাছে 5টা রুটি ছিল, 5টা রুটি নিয়ে তিনি বসে আছেন, নাস্তা করবেন। এর মধ্যে আরেকজন ভদ্রলোক আসলেন, তার কাছে 3টা রুটি ছিল, টোটাল 8টা রুটি হলো। এর মধ্যে আরেকজন গেস্ট আসলেন, গেস্ট এসে পথিক, তিনি তাদের সাথে সমানভাবে অংশগ্রহণ করলেন। খেয়ে যাওয়ার সময় তিনি কিছু টাকা দিয়ে গেলেন, ধরেন 8 টাকায় দিয়ে গেলেন। 8 টাকা দিয়ে যাওয়ার পরে ওই দুজন, যার 5টা রুটি ছিল আর যার 3টা রুটি ছিল, তো সহজভাবে সে বলছে আমার 5টা রুটি ছিল, আমি 5 টাকা নিই, তোমার 3টা রুটি ছিল, তুমি 3 টাকা নাও। আর সে বললো যে যেহেতু আমরা একসাথে ছিলাম তা আমরা অর্ধেক অর্ধেক নিই। তো এখন রাজি না। একজন ইনসাফকারী ব্যক্তির কাছে যেগুলো গেল, যে সে খুব ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন ভালো পারে, তিনি বলে তুমি কি ইনসাফ চাও? বলে যে হ্যাঁ ইনসাফ চাই। কারণ তুমি পাবে 1 টাকা আর ও পাবে 60 টাকা। কীভাবে? বলে যে এই যে 8টা রুটি 3 জনে খাইছো, 24 পিস হয়েছে, প্রতিটা রুটি 3 পিস করে 24 পিস, আর প্রতিজনে 8 পিস করে খেয়েছো। তা 8 পিস করে খেলে তোমার রুটি 3টা রুটি ছিল, 8 পিস তুমি খেয়ে ফেলছো, আর 1 পিস থাকে। আর তার 5টা রুটি ছিল 15 পিসের মধ্যে, সে খেয়েছে 8 পিস, আর 60টা সে গেস্টকে দিয়েছে। 8 টাকা, 60 টাকা আর 1 টাকা, এটা হলো সুপার ক্যালকুলেশন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা যখন আমাদের উত্তরাধিকার আইনের প্রসঙ্গে আপনি যদি বলেন, সেই প্রসঙ্গে যদি বলি, একজন মা তার সন্তানের দিক থেকে যেমন তিনি ভাগ পান, তিনি স্বামীর দিক থেকে যেমন ভাগ পান, আবার তিনি তার ফ্যামিলির বাবার সম্পত্তিতে যেমন ভাগ পান, তিনি তার মায়ের সম্পত্তিতে ভাগ পান, তিনি আবার স্বামীর পক্ষ থেকে মোহরানা পান। তো অনেকগুলো বিষয়, এগুলো যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, আমি আল্লাহর আইনের যৌক্তিকতাতে যাব না, সেই সাহস আমার নাই। আল্লাহর আইন, আল্লাহ যেটা দিয়েছেন এটা আমাদের জন্য মানা বাধ্যতামূলক। এবং প্রথম কথা হচ্ছে আমার ওই জায়গায়, ইমানের জায়গা থেকে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। আপনি অজু করছেন, আপনার কোনো কারণে আপনার অজু ভেঙে গেছে, আচ্ছা, ইমানের জায়গাটা সেখানে কি সমান সমানের কথা আছে কি? হ্যাঁ, ইনসাফের কথা আছে। সম্পত্তির বিষয়, সম্পত্তির ক্ষেত্রে ইনসাফের কথা আছে। এখানে শুধুমাত্র সম্পত্তি, আপনি যদি একটা ইকোনমি নিয়ে ভাবেন, একটা দেশের, তো সেক্ষেত্রে শুধু বাজার আর বাজারের পরিস্থিতি নিয়ে ভাবলে আপনি আসল জিনিসটা আপনার বুঝে আসবে না। এখন সেখানে যদি আপনি ভাবেন যে সেখানে দেশে ডিউটি আছে, ট্যাক্স আছে, আবার হোল্ডিং ট্যাক্স আছে, সিটি এলাকায় একরকম, গ্রামে আরেক রকম, অনেক ক্যালকুলেশন মিলে পরে আপনি একটা বিষয় সিদ্ধান্ত নেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্তটা দিয়েছেন, এটা ওই দৃষ্টিভঙ্গিগুলোর সামনে রেখেই একজন নারী, তিনি যতক্ষণ তার বাবার কাছে থাকেন, তার কোনো নিজস্ব দায় দায়িত্ব থাকে না। একটা ছেলে, সে যখন বালেগ হয়ে যায়, তার দায় দায়িত্ব তার কাঁধে চলে যায়। আর বাবার দায়িত্ব থাকে ওই মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত, বাবা যত রকমের খরচ করে এটা বাবা করবেন, এবং সে পর্যন্ত বাবা যদি জীবিত না থাকে তার ভাই করবেন, বাধ্যতামূলক। বড় ভাই হোক ছোটো ভাই হোক, ভাই করবেন। ভাই যদি জীবিত কেউ না থাকে, তাহলে তার নিকটাত্মীয় মামারা, চাচারা যারা থাকবেন, দায়িত্ব তাদের উপর বর্তাবে, করতেই হবে তাদেরকে, এটা না হয় প্রত্যেকে গুনাহগার হবে। সুতরাং সেই জায়গাতে তাকে এই কাজটা করতে হবে। যতক্ষণ তিনি বাবার ঘরে আছেন, তার নিজস্ব কোনো দায় দায়িত্ব নেই, তার সমস্ত খরচপাতি কিন্তু বাবার। এবং তিনি যখন তার স্বামীর ঘরে যাবেন, দায় দায়িত্ব তার স্বামীর, এবং সন্তান লালন পালন করা। ওই স্বামীর ঘরে যদি ওই নারীর যদি শ্বশুর শাশুড়ি থাকে, তাদের দায়িত্ব পালন করা। সেটাও এখন কর্মজীবী নারীও তো আছেন, এখন তো তারা আয় করছেন, হোক, সেটা ভিন্ন অপশন থাকবে, সেটা ব্যাকআপ হবে। তারা আয় করছেন, সেটা তারা স্বাধীন, সে আয় সে স্বামীকে দিতে বাধ্য না। নারী যদি কোনো আয় করে,
স্বামী যদি জোর করে নিয়ে যায় এটা কিন্তু বাধ্য না, উনি উনার আয় একান্ত নিজস্ব নিজের জন্য খরচ করবেন, উনি চাইলে ওনার মা বাবাকে দিতে পারেন, এটা ওনার ব্যাপার। সুতরাং এই জায়গায় যে সুন্দর সমাধান ইসলাম দিয়েছে এবং যেটা হাজার বছর ধরে প্র্যাকটিস হয়ে আসছে, সে জায়গায় একটা সুড়সুড়ি দিয়ে ওনারা বললেন যে 100 বছর পিছিয়ে দেওয়ার কথা, যে এদেরকে মানুষ হিসেবে এখন সবাই সম্মান করবে। কিরে ভাই, মানুষ হিসেবে সম্মান করা কি? এটা তো আমরা বহু আগে শুধু মানুষ হিসেবে সম্মান করা না, ওনারা এই ধ্যান ধারণাটা আনছে পাশ্চাত্য থেকে আনছে। 100 বছর পিছনের কথা কেন বলছি, ধরেন 1920 সাল থেকে 28 সাল পর্যন্ত ইউরোপ এবং আমেরিকাতে নারীরা মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে তাদেরকে মানুষ হিসেবে স্বীকার করা হতো না। কীভাবে আমি বলি, সক্রেটিসের মতো দার্শনিকেরও সন্দেহ ছিল নারীরা পূর্ণাঙ্গ মানুষ কিনা, অর্থাৎ তার ছিল যে পূর্ণাঙ্গ আত্মা আছে কিনা তাদের। সুতরাং যাদের পূর্ণাঙ্গ আত্মা যদি না থাকে সে পূর্ণাঙ্গ মানুষ হবে না, পূর্ণাঙ্গ মানুষ যদি না হয় তাহলে সে নাগরিক হবে না, আর যদি নাগরিক না হয় তাকে ভোটাধিকার দেওয়া যাবে না। এটা ছিল যুক্তি। সেই যুক্তিতে সর্বশেষ 1945 সালে সুইজারল্যান্ডে পূর্ণাঙ্গ অর্থে নারীরা ভোটাধিকার পেয়েছে, অর্থাৎ তাদেরকে মানুষ হিসেবে তারা স্বীকার করছে। ওই জায়গা থেকে আমাদের নারী অধিকার কমিশন 100 বছর পিছনে যাচ্ছে যে তাদেরকে মানুষ হিসেবে মানতে হবে। ভাই, আমরা তো এটা বহু আগে তাদেরকে শুধু মানা না, সম্মানের সর্বোচ্চ জায়গাটাতে আমরা দিয়েছি। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আমাদেরকে কোন জায়গায় নিয়ে অফিসিয়ালি এই রিপোর্টটা যদি অ্যাকসেপ্ট করা হয়, তাহলে অফিসিয়ালি আমরা স্বীকার করছি যে আমরা 100 বছর পিছনে চলে গেছি। এটা কোনোভাবে তো অ্যাকসেপ্টেবল না আসলে। আর অন্যদিকে দেখেন যে একটা পরিবার, ওই যে 84 সালের যে সিডো সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে কয়েকটা ধারা ব্যাপারে বাংলাদেশের আপত্তি আছে, সেগুলো ছাড়া। তো এখন ধরেন তালাকের ব্যাপারে তো সুনির্দিষ্ট বিধান আছে। এটা কিছু বিধান আছে, যেমন একটা প্রথমত এটা পুরুষের অধিকার, এটার অর্থ এটা না যে নারীরা এটা পারবে না, তা না, সেটারও কিন্তু সিস্টেম দেয়া আছে, নির্ধারিত প্রক্রিয়া, সেটাও করা সম্ভব। তো সেই জায়গায় এখন যদি সরাসরি এই কথাগুলো বলে যে এটা ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করা হয়, তো এটা বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের যে স্পিরিটটা তো বর্তমান সরকারকে মূলত জুলাই বিপ্লবের পর সাপোর্ট করছে। এখন আমরা তো দেখছি যে পরিকল্পিতভাবে এই নারী সংস্কার কমিশনটা দেয়া সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখোমুখি করে দিয়েছে সরকারকে। সরকার জেনে করুক অথবা না জেনে করুক, কিন্তু এটা ভুলক্রমে হোক একটা মুখোমুখি অবস্থায় চলে আসছে। সরকারের দায়িত্ব হচ্ছে এই জায়গায় এসে যে এটাকে এই জায়গায় এখন থামিয়ে দেয়া। আর ওনাদের মেয়াদ তো গতকালকে শেষ হয়ে গেছে সম্ভবত, ওই কমিশনের মেয়াদ। তো রিপোর্ট একটা দিয়েছে, কিন্তু আমরা বলছি যে দেশের জনগণ এটা প্রত্যাখ্যান করছে। এখানে অনেক ভালো কথা থাকতে পারে, আমি আগেই বলেছি এখানে অনেক ভালো কথা থাকতে পারে। সেই ভালো কথাগুলো মানে এই নয় যে আমরা সরাসরি এভাবে একটা বিশাল একটা বৈপরীত্য রেখে সরাসরি আল্লাহর হুকুমকে একেবারে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়ে আমরা এই কমিশনটাকে অ্যাকসেপ্ট করতে পারি না আসলে। তো এখানে ধরেন এই যে আপনি কর্মসংস্থানের কথা বলছেন, এটা তো আমরা আপত্তির কিছু নেই, নারীর কর্মসংস্থান হবে। অনেকে এটা ভুলভাবে ব্যাখ্যা করে যে তাদের শুধু ঘরেই থাকতে হবে এবং তাদের বাইরে। জি, আমি এই পর্যায়ে আবার সাইফ মোস্তাফিজের কাছে আবার একটু আসতে চাই। সাইফ, আপনারা নতুন রাজনৈতিক শক্তি, আপনাদের সামনে আরও অনেক সময় আছে, অনেক চ্যালেঞ্জ আছে। নারী নীতিকে আপনারা কিভাবে দেখতে চান? আসলে আপনার নারীর জন্য কি ধরনের নীতিমালা তৈরি করতে চান আপনাদের রাজনৈতিক ভাবে? আমরা আসলে নারীর একটা ক্ষমতায়ন চাই। আমরা চাই যে গণমাধ্যমের জায়গায় নারীদের সমান সমান একটা অবস্থান থাকুক, 50%-এর এরকম একটা অবস্থান থাকুক। রাজনীতিতে নারীদের একটা বড় ভূমিকা থাকুক। আমরা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো দেখি সেখানে কিন্তু নারীর উপস্থিতি খুবই কম, এবং আমরা বিগত সময়ে যতগুলো রেভলিউশন বা মানে আমাদের আন্দোলনের জায়গাটা দেখি সেখানে কিন্তু নারীদের একটা বড় ভূমিকা সবসময় ছিল, কিন্তু আমরা পরে তাদেরকে ওইভাবে ওন করতে পারি না, তাদেরকে ওই সম্মানটা আমরা দিতে পারি না। বিভিন্ন ক্রাইটেরিয়াতে হয়তো বা তারা পিছিয়ে পড়ে, তাদের বাদ হয়ে যায়। তো আমরা সেই জায়গাগুলো থেকে যখন দেখি সেটা আমাদের কাছে বেশ পীড়াদায়ক লাগে আর কি। তো যখন এনসিপি দলটা গঠন করে, এই অভ্যুত্থানের উপরেই তো আসলে এনসিপির রাজনৈতিক দলটা গঠন হয়েছে, এবং এই দল গঠনের পেছনে অনেকগুলো গল্প আছে। আমরা যদি পেছনের দিকে যাই, আমরা দেখতে পাই যে যখন শেখ হাসিনা হচ্ছে যে রাজাকার বলে আমাদেরকে সবাইকে সম্বোধন করলো, সে সময় কিন্তু আমাদের ছেলেদের থেকে কিন্তু নারীদের প্রথম যেই একটা হল থেকে তালা ভেঙে বের হয়ে এসে সবার মধ্যে একটা মানে বিক্ষোভের যে একটা ঝড় তুলে দেওয়া, এটা কিন্তু ওই নারীরাই করেছে।
তো সেই জায়গাটা থেকে সেই ফুল কিট জায়গা থেকে এরপরে সব অন্যান্য হল থেকে আমাদের ছাত্র ভাইরা তারপরে আসলো, তারপর আস্তে আস্তে আমরা যারা প্রফেশনালস আছি, সাধারণ জনগণ আছি, শ্রমিক, দিনমজুর, সবাই কিন্তু আস্তে আস্তে আমরা যুক্ত হলাম। তো নারী কিন্তু আমাদের জন্য একটা বড় শক্তি। তো সেই শক্তির জায়গায় আমরা চাই যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে এসে নারী সে ক্ষমতায়ন পূর্ণরূপে পাক এবং প্রত্যেকটা সেক্টরে যেন পায় এবং তারা যেন সসম্মানে সব জায়গায় তারা সেই অবস্থানটা তাদের যোগ্যতা বলে যেন পায়। জাস্ট টোকেনিজম করে আমরা নারীকে ওইভাবে ব্যবহার করার পক্ষপাতী না। তারা কিন্তু সব ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্র বলেন, সব সেক্টরে কিন্তু নারীরা অনেক এগিয়ে গেছে এবং সেই জায়গা থেকে আমাদেরকে দ্রুত মূল্যায়ন করাটা শিখতে হবে। তাদেরকে বাদ দিয়ে নয়, বরঞ্চ তাদের সাথে নিয়ে নতুন দেশ গড়ার ক্ষেত্রে এনসিপি চায় যে সেই ক্ষমতায়নের জায়গাটা তৈরি করতে। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনারাও কি ইসলামী দলগুলোর সঙ্গে একমত পোষণ করেন যে আসলে যে সংস্কার কমিশনটি হয়েছে সেটি বাতিল করা উচিত? আমি তো বললাম যে আগামীকালকে আমাদের ওই রিপোর্টটা পেশ করা হবে। আমি আমার জায়গা থেকে আমি দল কি চাচ্ছে আমি একা আসলে সেই মতামতটা দিতে পারবো না। জি, তবে আমার মনে হয়েছে এটা পুনর্গঠন বা এখানে আমি যেটা বললাম যে এই জায়গাতে অনেক মানুষের আসলে জায়গা হয় নাই। একটা মাদ্রাসার ছাত্রী বা এরকম মানুষগুলো তো অ্যাড হয় নাই। তারা কিভাবে ওই মানুষগুলোর অভিমত বা মতামতটা জানছে? তারা তার দৃষ্টিকোণ থেকে দেখছে, আপনার দৃষ্টিকোণটা আমি তো বুঝবো না। তো সেই জায়গা থেকে এটা ভেঙে নতুন করে হতে পারে, সংযোজন দলীয় সিদ্ধান্ত সেটা আসলে। আমি আবার মুস্তাফিজুর রহমান ফয়সালের কাছে আসতে চাই। এবার একটু আপনি ধর্মীয় বিষয়ের বাইরে একটু যেটি আলোচনা হয় যে হেফাজতে ইসলামের সমাবেশ বা মহাসমাবেশ থাকলে মানুষের মধ্যে একটা কাজ করে যে আসলে কি হবে, কি ঘটতে যাচ্ছে, এরকম একটি বিষয় থাকে এবং আপনাদের বলা 5 লক্ষ লোকের সমাগম ঘটানোর একটি কথা আমরা শুনছি। আপনাদের দিক থেকে কিছু বলবেন? আসলে বিষয়টা হলো খেলাফত মজলিস আগাগোড়ায় হেফাজতে ইসলামের অরাজনৈতিক কর্মসূচির সাথে সবসময় ছিল, এখনও আছে। এবং 3 তারিখে যে মহাসমাবেশ, এটা 5 লক্ষ লোকের ব্যাপারটা, এটা আসলে একেবারেই স্বাভাবিক, কারণ মানুষের আবেগ জড়িত এখানে এবং সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসার জন্য রেডি হয়ে আছে। তো সুতরাং 5 লক্ষ লোক এখানে খুব সহজেই এই হিসাবটা করা হয়েছে এবং বাস্তবে 5 লক্ষ লোকে হবে। তো এখানে ধরেন একটা বিষয় কি, এখানে বাঁচাও ইমান বাঁচাও দেশ যে স্লোগানটা দেওয়া হয়েছে এটা তো আছেই, নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা আছে। পাশাপাশি কিন্তু আরেকটা দাবি আছে যে হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এর মধ্যে 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক রাজনৈতিক মামলা কিন্তু প্রত্যাহার হয়েছে, অনেক রাজনৈতিক, এবং দেখা যায় সেই দিকে প্রায় সব মামলাই প্রত্যাহার হয়ে গিয়েছে। কিন্তু বিশেষ করে 2013 সালের মামলা এবং পরবর্তী অনেকগুলো মামলা, হেফাজতের মামলা, এগুলো অনেকগুলো এখনও ঝুলে আছে। তো এই বিষয়গুলো নিয়ে একাধিকবার বিভিন্ন মহলে কথা বলা হয়েছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক কথাবার্তা বলা হয়েছে। তো এইটাও একটা ইস্যু আছে। আর পাশাপাশি এই ভাই যে কথাটা বললেন, বাস্তবে তো আমাদের আরপিইউতে 33% নারী প্রতিনিধি প্রতিটা দলে রাখা এটা বাধ্যতামূলক, কিন্তু এবং আমাদের দলেও আছে। আমাদের একেবারে কেন্দ্র থেকে রুট লেভেলের সর্বস্তরে খেলাফত মজলিসের আছে নারী প্রতিনিধি ব্যাপারটা আছে। হেফাজতে এটা অরাজনীতি, কিন্তু আমরা কখনো তাদেরকে দেখি না, দেখেন না। যেমন এবার নারী সংস্কার কমিশনের ইস্যুতে আমাদের নারী বোনেরা ওনারা মিছিল করেছেন, মিটিং করেছেন, বক্তব্য দিয়েছেন, অনেক কিছু করছেন। তো আমরা তো একটা দল যাই আছি, কিন্তু বাংলাদেশে অনেক বড় প্রথম সারির যে দলগুলো তারাও কিন্তু 33% পুরো করতে পারেনি সর্বস্তরে। এবং এটা বারবারই ইলেকশন কমিশনে অনেকেই চিঠি দিয়েছেন যে আমরা চেষ্টা করছি এবং এটা হয়ে যাবে বা কাছাকাছি চলে আসছি এরকম। এখানে পাশাপাশি যেটা এর মধ্যে আরেকটা ইস্যু, যেমন এখানেই রিপোর্টের কথা বলি, একটা বিষয় দেখেন যে আমাদের পরিবারগুলো প্রেম, বিরহ, ভালোবাসা, ঝগড়া সবই আছে। আপনার যারা ক্যামেরায় দেখা যায় খুব সুন্দর একটা ফ্যামিলি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তারা খুব সুন্দর লাইফ লিড করছেন, তাদের বেডরুম কি ঝগড়া হয় না? সব জায়গায় হয়। এটা চিরায়ত একটা বিষয়। এমনকি যারা মহাপুরুষ ছিলেন তারা বাইরে মহাপুরুষ ছিলেন, ঘরে কিন্তু তারা একজন নারীর কাছে তারা একজন সাধারণ মানুষ এবং একান্ত তার নিজের লোক, এবং তার সাথে ঝগড়া করা যায়, মারামারি করা যায়, বেডরুমে এগুলো হয়। এই সুরসুরিটা দেওয়ার কি মানে হয় যে
আপনার এই, অর্থাৎ একজন স্বামী একজন স্ত্রীর সাথে জোরপূর্বক সম্পর্ক করছে, রিলেশন, ফিজিক্যাল রিলেশন করছে, এটা সে ধর্ষণ হিসাবে এটার জন্য প্রতিকার চাইতে পারবে। ব্যাপারটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আল্লাহ অবশ্যই এই জিনিসটা আমাদেরকে শেখানো সেক্ষেত্রে বলছে যে অসম্মতির যদি কোনো ধরনের কোনো সম্পর্ক হয় সেক্ষেত্রে সেটা ওইটা কেন, আমাদের তো সুবিধা অসুবিধা দুই দিক থেকে হতে পারে। এবং আপনার এই সমস্যা শুধু ওইটা না, বিভিন্ন রকমের সমস্যা এই ফ্যামিলিতে হয়, অনেক রকমের হয়। যেমন ধরেন একসময় এটা আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, এই কারণে আমরা মুসলমান হিসেবে এই দোয়াগুলো অনেকেই পারি, আবার অনেকে হুজুররা পড়ে, আপনার শুনলে আপনার বলবে এটা তো আমি পারি, দোয়াটা পারি, নিজে হয়তো বলতে পারেন না। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই চক্ষু শীতল হওয়ার কারণ, একজন নারী যখন দোয়া করে তার স্বামী যাতে তার চক্ষু শীতল হওয়ার কারণ হয়, আর স্বামী যখন দোয়া করে তার স্ত্রী যাতে চক্ষু শীতল হওয়ার কারণ হয়। কি সুন্দর দোয়া, কুররাতুল আইন বলা হয়েছে। যেমন মরুভূমিতে, এটা অনেক আগ থেকে একটা প্রচলিত শব্দ ছিল, একজন আরব যখন রেগে যেত আরেকজন ঝগড়া করতো তো বলতো তোর চোখ গরম হয়ে যাক। তো এখন মরুভূমিতে যখন ঝড় উঠতো, বালি চোখে পড়লে চোখ গরম হয়ে যেত, তখন চোখ ঠান্ডা করার জন্য মানুষ নিরাপদ আশ্রয়ে যেত। ওই কথাটা আল্লাহ টেনে আনছেন এখানে। এখন তো মরুভূমিতে ঝড় উঠে না, ঝড় উঠে ঘরে, ছাদের নিচে, যেখানে চোখগুলা গরম হয়, কান্নাকাটি হয়, স্বামী কান্না করে, স্ত্রী কান্না করে। এটা আমাদের চিরায়ত, এটা ফ্যামিলির সৌন্দর্যের অংশ। কিন্তু ওই জায়গাটাকে এমন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে কিরে, আমরা কি মানে মুখোমুখি হয়ে গেলাম নাকি? মানে নারী পুরুষ কি প্রতিপক্ষ এরকম একটা তৈরি করে দেওয়া হয়েছে, যেটা আমরা আসলে কেউ প্রত্যাশা করিনি, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সংখ্যায় তো আমাদের 1% হলো, 0.5% হলো নারী বেশি আমাদের দেশে। তো সেই জায়গায় তাদেরকে বাদ দিয়ে আপনি কোন কাজটা করতে পারবেন? কোনো কাজই তো করতে পারবেন না। তো সুতরাং সবই আমাদের লাগবে, আমাদের মাদেরকে লাগবে, বোনদেরকে লাগবে, আমাদের কন্যাদেরকে লাগবে, এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য তাদেরকে লাগবে। আপনার যদি জিডিপি গ্রোথ চান, তো 50% লোক দিয়ে আপনি কদ্দূরে আগাবেন? আপনার তো 50% শুরুতেই মাইনাস হয়ে যাবে যদি তাদেরকে আপনি সার্বিকভাবে আগাইতে না দেন। তো আমরা তো এটা বিরোধী না, আমরা তো আগানোর কথাই বলছি। আচ্ছা, আরেকটি বিষয় আপনি শুরুতেই বলছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী, মানে কোন কোন প্রস্তাবগুলো আপনাদের কাছে মানে মনে হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী? মানে মোটা দাগের কথা, মোটা দাগে যদি বলি, উত্তরাধিকার আইন পুরাটাই, উত্তরাধিকার আইন পুরাটাই। এখানে একজন মেয়ে বলে কথা না, ওনারা যদি শুধু মেয়ে বলে সম্বোধন করছেন, মানে কন্যা তার বাবা থেকে পাবে, না বুঝে অত এতটুকু করছে, কিন্তু এখানে পুরাটাই কিন্তু মুখোমুখি হয়ে গিয়েছে। উত্তরাধিকার আইনের মধ্যে আমি যেটা বলেছি, মা আছে, মেয়ে আছে, আবার বোন আছে, সবাই এই সংখ্যার মধ্যে পড়ে। সুতরাং ওই ক্যালকুলেশনটা না জানার কারণে ওনারা এটা মুখোমুখি করছেন। বিবাহ বিচ্ছেদ নিয়ে, ভরণ পোষণ নিয়ে, ভরণ পোষণ নিয়ে সুস্পষ্ট বিধান আছে, সুতরাং এটা শক্ত বিধান। এবং সেটা শুধু ভরণ পোষণ, তার খাওয়া দাওয়ার দায়িত্ব নেওয়া বলেন কথা না, এর মধ্যে সব আছে, চিকিৎসা থেকে শুরু করে সব আছে এর মধ্যে, এবং নির্ধারিত মেয়াদ আছে। এবং এটা শুধু ওইটা না, এর পাশাপাশি একজন নারী কোনো কারণে যদি নারী পুরুষ বিচ্ছেদ হয়ে যায়, সেখানে একটা ইদ্যত পালনের বিষয় আছে, শারীরিক পিউরিফিকেশনের একটা প্রক্রিয়াও আছে, অর্থাৎ সামগ্রিক প্রক্রিয়াটা কিন্তু ইনক্লুডেড। এখন মাঝখান দিয়ে একটা স্লাইড করে একটা কেটে যদি উনি বলা যায় এটা, তাহলে আসলে উনি বুঝতেই ভুল করছেন। ওটাকে মুখোমুখি করে দেওয়া হয়েছে। তারপর যৌনকর্মীদের স্বীকৃতির কথা বলা হচ্ছে। তারপরে এটা তো বিবাহ বহির্ভূত, আর বিবাহের মধ্যে থেকে যৌন আচরণের মধ্যে ওনারা আবার সীমারেখা টানার চেষ্টা করছেন, সেটা একটা বিষয়। তারপর শিরোসনদের কথা বলতে গিয়ে সে ওই বিবাহ বিচ্ছেদ, তারপরে উত্তরাধিকার কথাগুলো কিন্তু ঢুকিয়ে দিয়েছে। বাংলাদেশ এই 1984 সালের এই সনদে পরবর্তীতে স্বাক্ষর করলো। এটা তখনকার সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শক্রমেই, এটা ব্যাপক আলোচনার ভিত্তিতে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো মোটা দাগে এই বিষয়গুলোকে পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে, এবং এগুলোকে বড় করে দেখানো হয়েছে যে এগুলো হইলেই মনে হয় যেন নারী এগিয়ে যাবে। যদিও এর মধ্যে পলিটিক্যাল ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যুটা আমরা হয়তো অত বলি নাই, কিন্তু রাজনৈতিক দল হিসাবে সবাই বলছে যে আপনি কি দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করবেন? যে 300 আসন, একটা 600 আসনের কথা বলছেন, 600 আসনের মধ্যে 300 আসন। আমি সাইফ মোস্তাফিজের কাছে আসলে এনসিপির আপনাদের রাজনৈতিক যে কর্মসূচি আছে, বিশেষ করে আওয়ামী লীগের বিচারের বিষয়টি আছে, আমি সে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। আমাকে বিরতিতে যেতে হচ্ছে, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সাইফ মোস্তাফিজ। বিরতিতে যাওয়ার আগে সাইফের কাছে আমার জানতে চাচ্ছিল, বিশেষ করে আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগের বিচার, এই বিষয়টি নিয়েই তো আপনাদের সমাবেশটি হওয়ার কথা। আপনাদের এজেন্ডাগুলো কি একটু বলবেন না দর্শকদের সামনে বিস্তারিতভাবে? আচ্ছা, আমি প্রথমে বলি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু একটা খুব চটকদার একটা ম্যানিফেস্টো নিয়ে কিন্তু তারা এসেছিলেন, যে ভিশন 2021। এবং এই ম্যানিফেস্টে কিন্তু মানে সাধারণ মানুষদের কাছে খুব অনেকের কাছে অ্যাট্রাকটিভ লাগছে, বা তাদের যেই ইয়াগুলো ছিল, এজেন্ডাগুলো ছিল, সবার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। কিন্তু বাস্তবিক অর্থে মানে আমি যদি ধারাবাহিকভাবে আসি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের আসলে ভিশনটা কী ছিল। 2009 সালে তারা মানে পরিকল্পিতভাবে বিডিআরদের একটা হত্যাকাণ্ড করলো এবং সেখানে 57 জন চৌকস কর্মকর্তা হচ্ছে কিন্তু মারা গেল। এবং মানে তারা আর কি টার্গেট করে রাখছে যে কোন কোন জায়গায় আসলে তাদের পাওয়ার হাউসটা বানাতে হবে। এবং এরপরেই আপনি দেখেন মানে এর ইন দ্য মিন টাইম এর মধ্যে অনেক বিরোধী দলেতে যারা ছিলেন, বিএনপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো যারা ছিলেন, তাদের উপর গুম খুন এই হত্যাযজ্ঞগুলো কিন্তু চলেই আসছে। এর পরবর্তীতে 2013 সালে যখন হেফাজতের আন্দোলনটা হলো শাহবাগে, শাপলা চত্বরে, তো সেখানে কিন্তু একটা মানে নারকীয় কায়দায় তাদের উপর আক্রমণ করা হলো এবং সেখানে সব টিভি চ্যানেল বন্ধ করে আসলে কতজন মারা গেল, কি হলো, আমরা কিন্তু কোনো কিছু জানতে পারলাম না। এবং সেই জায়গাটা একদম পুরোপুরি ধামাচাপা করে দিল। এবং এর পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে। এরপর আবার আপনি দেখবেন যে 2021 সালে এসে মোদি বিরোধী আন্দোলনের সময় হচ্ছে অনেক মানুষ আবার তারা মারলো। তো এই যে তাদের ভিশন 2021, আসলে অ্যাকচুয়ালি তাদের ভিশনগুলো ছিল এরকম যে কত মানে ভয়ানকভাবে ফ্যাসিস্ট রূপে তারা থাকতে পারবে, এবং তাদের পাওয়ার প্র্যাকটিসটা তারপরে তারা বলে দিল যে ভিশন 2041। সো এই যে সময়ের ব্যাপ্তিকাল, এরা শুধু তারা এই নারকীয়ভাবে হত্যাযজ্ঞ চালাতো, ভিন্ন মতের যারা ছিল সবাইকে তারা কিভাবে দমাতে পারবে, এটাই তাদের মেইন এজেন্ডা ছিল। তো সার্বিকভাবে মানুষ, আমরা যারা ছিলাম, আমরা ছাত্র জনতা যারা ছিল, আমাদের আলেম সমাজ যারা ছিলেন, আমাদের যেসব রাজনৈতিক দলগুলো ছিলেন, তারা কিন্তু একটা পর্যায়ে এসে আর এটা মানে সহ্য করতে পারিনি। এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সবাই একটা ব্যানারে এসে কিন্তু আমরা আন্দোলনটা করে সফল হলাম। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে বা বিভিন্ন আমাদের যারা স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে কিন্তু আমাদের একটা মত পার্থক্যের জায়গা তৈরি হচ্ছে। বিভিন্ন এজেন্ডাতে আমরা আসলে বিভিন্ন দিকে ছুটে যাচ্ছি। তো আমাদের যে মেইন এজেন্ডাটা, এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। এই আওয়ামী লীগকে যদি বিচারিক প্রক্রিয়াতে আমরা নিষিদ্ধকরণ না করতে পারি, এরা কিন্তু কোনো না কোনোভাবে আবার সফট আকারে হোক, হার্ডলি হোক, তারা কিন্তু ফিরে আসবে। তারা কিন্তু অলরেডি বিভিন্ন, তাদের তো হিউজ মানি পাওয়ার আছে। এবং বিগত সময়ে যেসব রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে ছিল, তাদের অনেককে কিন্তু তারা পেট্রোনাইজ করছে, ফান্ডিং করছে, এবং তারা বিভিন্ন এলাকায় তাদেরকে কিন্তু ওই জায়গাটা, স্পেসটা দিচ্ছে যে হ্যাঁ আচ্ছা তোমাকে আমি সেফটি দিচ্ছি, তোমার 100 কোটি টাকাটা আমাকে দাও। তার এখন রাজনীতি করার জন্য টাকা দরকার। আমাদের যে রাজনৈতিক কালচারটা দাঁড়িয়েছে, তারা আসলে টাকা দিয়ে চাঁদাবাজি করে এই নোংরা রাজনীতি, যেটা আমরা বলছি পুরানো রাজনৈতিক বন্দোবস্ত, সেই কালচারের মাধ্যমে তারা এই পুরানোর যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে কোনো না কোনোভাবে একটা অবস্থান তৈরি করে দিচ্ছে। এবং আপনি দেখেন কিছুদিন পরপরই বিদেশ থেকে, ভারত থেকে হচ্ছে যে শেখ হাসিনার কবিতা আসছে, টুপ করে চলে আসবো, তারপর এরকম যে কথাগুলো আসছে, সেটাতে কিন্তু মানে এটা বোঝা যাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। তো এই জায়গাটায় যদি সকল রাজনৈতিক দল মতের সবাই যদি একটা বিষয়ে এজেন্ডাতে যদি স্ট্রিক্ট না থাকে, তাহলে আমাদের জন্য বিপদ। সেই জন্যই আজকে আমরা সবাই ঢাকা মহানগরের উদ্যোগে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে বিকাল 3টায় হচ্ছে যে আমাদের সমাবেশ। এবং আমরা আশা করছি যে এইখানেও দলমত নির্বিশেষে আমাদের হেফাজতের যারা আছেন ভাইরা আছেন, বিএনপির যারা ভাইরা আছেন, সবাই আসবে। এখানে আসলে কোনো আলাদা দলের ব্যানার বলে আমি মনে করি না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জায়গায় আমাদের সবার এক থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আজকের এই প্রোগ্রামটা এইভাবেই আসলে আমাদের পুরো বাংলাদেশের মানুষ, ঢাকা মহানগরের যারা আছে স্পেশালি, তারা এটা সফল করবেন। জি, এই প্রসঙ্গে আরেকটি কথা বলি। আপনি বলছিলেন যে পুনর্বাসন করা হচ্ছে, এই অভিযোগটা তো আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল করছে যে আপনারাও তাদেরকে টানছেন। আমি যদি সম্প্রতি ধরি, একেবারে ফরিদপুরের একটি ঘটনা ধরি, যে ফরিদপুরে এক আওয়ামী লীগ নেত্রীর মেয়ে, তিনি আপনাদের কমিটিতে রাখার কথা বলা হয়েছে আপনাদেরকে। আচ্ছা দেখেন, এখন কিছু মানে এরকম 2-1টা ইনসিডেন্ট আছে, যেমন সার্জিস আলম, উনি কিন্তু তার ছাত্র জীবনে ছাত্রলীগ করে এসছে এবং সে পোস্টেড ছিল।
কিন্তু অভ্যুত্থানের সময় তার ভূমিকাটা আসলে কি ছিল ওইটা আমরা আসলে মেজার করেছি। এবং যার কথা বলেছেন তার ফ্যামিলির পরিচয়ের জায়গায় তার আসলে আন্দোলনীয় ভূমিকা কি ছিল এবং তার মতাদর্শের জায়গাটা কি। এখন আমার বাবা যদি আওয়ামী লীগ করে, আমি কি সেই মানে দায়ভারটা কি আমার উপর আসে কিনা? আমি তো আসলে ছাত্রদের আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমি 10 বছর ধরে সেই জার্নিটা করেছি। কিন্তু এরকম গুরুতর অভিযোগ যদি পাওয়া যায় যে তার আসলে অন্য জায়গায় সম্পৃক্ততা আছে, সেক্ষেত্রে আমরা সাথে সাথে কিন্তু অ্যাকশন নেই। আপনি এই যে তানভীর সাহেবের ব্যাপারটা দেখবেন, এক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অ্যাকশন নিয়েছি। তো এরকম কোনো ইস্যু যদি আসে, কোনো অভিযোগ যদি আসে, আমরা সেটা অ্যাড্রেস করি এবং দ্রুত অ্যাকশন নিই। এবং কোনো ক্ষেত্রেই আপনারা আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করার জায়গা আপনি পাবেন না। যদি ওই ডকুমেন্ট দেয়, আমরা সাথে সাথে সেটা অ্যাকশন নেওয়ার জন্য আমরা রেডি। একটি বড় রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে নিয়মিত যে জামায়াত এবং এনসিপির ছায়াতলে আওয়ামী লীগ, এই বিষয়টি অভিযোগটা করা হচ্ছে। আপনি এই অভিযোগটাকে কিভাবে ঘন্টাতে চান? আসলে ওই যে মানে যে চোর সেই বলে আর কি, মানে অপোজিট সাইডে সেই কথাটা বলছে। তো এটা আসলে সম্পূর্ণ আমার কাছে তো কোনো ভ্যালিড লাগে না, কারণ আমার মাঠের প্রেক্ষাপটে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা নিজেরাই দেখছেন আসলে কে কাকে কিভাবে পুনর্বাসন করছে। এনসিপির জায়গা থেকে এটা কোনো মতেই প্রশ্ন আসে না আওয়ামী লীগের কোনো দোসরের সাথে কোনো রকম সম্পর্ক বা কোনো রকম পুনর্বাসনের জায়গা তৈরি হবে। জি, এবার আমি খেলাফত মজলিসের অবস্থান সম্পর্কে জানতে চাই যে আওয়ামী লীগের বিচার প্রশ্নে খেলাফত মজলিসের অবস্থান কি? আমরা অবস্থান তো একাধিকবার পরিষ্কার করেছি। এর মধ্যে এনসিবির সাথে আমাদের একটা ডায়ালগ ছিল, জি, ওখানে একটা জয়েন্ট স্টেটমেন্ট আমরা দিয়েছি। এবং ইস্যুটা আসলে কমন, হয়তো চাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সবসময় ইদানিং কিছু বয়ান তৈরি করছে তাদের বিভিন্ন লোকদের মাধ্যমে যে ইনসাফ দরকার, তাদের উপরে ন্যায় বিচার যাতে হয়। তো আমরা কিন্তু ইনসাফের বাইরে কোনো কথা বলছি না, আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি। প্রথমে বলা হয়েছিল নিষিদ্ধ করার কথা, তারপর এখন বিচারের বিষয়টি আসছে। আমরা সবসময় বলে আসছি, সেটা হলো যে আওয়ামী লীগের উপযুক্ত বিচার করতে হবে দল হিসাবে। জি, দল হিসেবে তারা যে অপরাধ করছে এবং বিচার ফায়সালা হওয়ার আগ পর্যন্ত এটা রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখতে হবে। আমাদের দাবি যেটা নিবন্ধন স্থগিত রাখতে হবে, যাতে এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি, বিশেষ করে যেগুলো নিবন্ধনের সাথে রিলেটেড কাজকর্ম, এগুলো স্থগিত থাকবে যতক্ষণ না বিচারটা শেষ হবে। সেকেন্ড হচ্ছে ব্যক্তিগতভাবে তারা যারা অপরাধী, মানবতা বিরোধী অপরাধ যারা যারা করছে তাদের বিচার এটা আলাদা, এটাও হতে হবে, নিশ্চিত করতে হবে। আর এই দুইটা যদি নিশ্চিত হয়, তাহলে যেখানে ওই কথাগুলো আসছে, যেমন ধরেন কেউ কেউ কারো পতাকার নিচে হয়তো শেল্টার নেওয়ার চেষ্টা করছে। একটা সময় তো ছিল, দেখেন এই যে এনএসআই ডিজিএফআই রিপোর্টগুলো, তার 14 গোষ্ঠীর মধ্যে আওয়ামী বিরোধী কেউ আছে, ওই লোকের আর্মিতে চাকরি হবে না, পুলিশে চাকরি হবে না, এরকম অবস্থা ছিল। মানে সে সব দিক থেকে কোয়ালিফাইড। এখন গোয়েন্দা রিপোর্ট দরকার, দেখা গেলো হ্যাঁ তার একজন মামা হয়তো বিএনপি করে, অথবা কোনো ইসলামী দল করে, বা অন্য কোনো একটা দল করে, এই চলছে, তার সব শেষ। তো অর্থাৎ আমাদের সকল বাহিনীগুলোর এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব কিন্তু ড্যামেজ করে দেওয়া হয়েছে। এখন সে অবস্থা একেবারে ড্যামেজড। তো সেই জায়গা থেকে এখন আমরা তো তাদের মতো করে বলতে পারি না যে বিচার ছাড়া, তারা যেরকম বলছে অমুক এটা করো, দামাদম আপনার অফিস আদেশ দিয়ে নির্বাহী আদেশে একটা পার্টি বন্ধ করে দিচ্ছে, ওটার অমুকের আপনার একতরফা রায় হয়ে যাচ্ছে, এবং সেগুলো পরে দেখা যাচ্ছে যে ওই রায়টা ওই টেবিলে লেখা হয়নি, কোনো না কোনোভাবে গেছে। তো আমরা বলছি যে ইনসাফ, হ্যাঁ আওয়ামী লীগের উপর ইনসাফ করতে হবে, বেইনসাফের কথা আমরা বলছি না। তো যারা ভালো তারা রায় হয়ে যাওয়ার পরে তারা আওয়ামী লীগের উপরে রিস্ক করবে, কোনো অসুবিধা নেই। তো কিন্তু আগে বিচার হতে হবে, বিচারটা হওয়া জরুরি। তো তারা তো ধরেন যে কাজগুলো তারা করছে, বাংলাদেশের বড় মোটা দাগে কোনো ব্যবসা বাইরে থাকতে পারে না, হয় তাদের সাথে বড় ধরনের আতাত করে তাদেরকে টাকা দিয়ে চলছে, অথবা দখল হয়ে গেছে। নির্বাচনে গেছে তারা, নির্বাচনের কোনো আপনার যে কয়টা নির্বাচন আসছে, এখন তো একটা পরিবেশ আসছে, এখন আমরা প্রবাসীদের নির্বাচনের কথাও বলছি, যে প্রবাসীরাও যাতে ভোট দিতে পারে, এই কথাটা পর্যন্ত আসছে। কিন্তু একটা সময় এগুলো কল্পনা করার মতো অবস্থা ছিল না, যে সময়টা তারা এর মধ্যে ছিল। এবং আমরা দেখছি যে ওই তারা লোকালি স্টেশন লিভ করছে, জাস্ট বেশিরভাগ কয়েকজন লোক আর দেশ ছাড়ছে, অনেক লোক তো প্রথম সারির অনেকে হয়তো দেশ ছাড়ছে, বাকিরা কি করছে জাস্ট স্টেশন লিভ করছে। ঢাকার লোক রাজশাহী গেছে, রাজশাহী লোক চিটাগাং গেছে, চিটাগাং লোক কুমিল্লা আসছে, এভাবে স্টেশন লিভ করে বিভিন্ন জায়গায় তারা হয়তো আপনার কোনো পার্টির আশ্রয় নিতেও পারে। ওই পার্টি হয়তো অনেক সময় সব কিছু ভেরিফাই করার সুযোগও পাচ্ছে না, আবার তাদের হাতে ক্যাশ টাকা আছে,
দেখছে যে ভালো একজন ডোনেট করতেছে, এরকম কিছু ঘটনা হয়তো ঘটতে পারে। এই বিষয়গুলো কারো না কারো ছায়া তলে আছে। এই বিষয়গুলো যখন ওই যে আপনার প্রশ্ন আসবে, বিচারের প্রশ্ন আসবে, তখন এই বিষয়গুলো উঠে আসবে। জি, সাইফ, মুস্তাফিজ, দুজনেই আপনারা বলছিলেন যে ব্যক্তির বিচারের কথা বলছিলেন, আর আমার আগ্রহ আসলে ব্যক্তির তো বিচার হবেই, হওয়া উচিত অবশ্যই, যারা যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু দল হিসেবে কিভাবে বিচার করতে চান আপনারা? মানে দলের বিচারটা কেমন হবে সেক্ষেত্রে একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন। এটা তো আসলে আইনগত প্রক্রিয়া, তো সেই জায়গা থেকে মানে একটা দলের বিচারের প্রক্রিয়াটা আমরা কেন বারবার বলছি যে মানে আওয়ামী লীগ এই নামটাকে ব্যবহার করেই তো আসলে এটা মুজিবের শাসন আমল থেকে কিন্তু তারা একটা ব্যাড প্র্যাকটিস শুরু করেছে, এবং ফ্যাসিজমের চর্চাটা ওনার আমল থেকেই শুরু হয়েছে। ওনার মুক্তিযুদ্ধের পরবর্তীতে তার শাসন আমলে তার যে অবস্থানটা তৈরি হলো তার এই দলটাকে কেন্দ্র করেই কিন্তু হয়েছে। তো আলটিমেটলি যদি আমি শুধুমাত্র বলি যে এই ব্যক্তিকেন্দ্রিক জায়গাটা ছেড়ে দলকে আসলে আমরা আলাদা রাখতে পারি, যারা ভালো তারা আসলে করতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই দলের মতাদর্শে যারা বিলিভ করে এবং যারা আসলে সাপোর্ট করছে তারা সবাই আসলে মানে আমি অপরাধী মনে করি। কারণ এই 17টা বছর ধরে আমি যে এদের যারা সমর্থক তারা এগুলোকে জাস্টিফাইড করতো। মানে যখন আমি কোনো সময় আলোচনা আমি দেখেছি বা করেছি, তারা কোনো সময় আছে না যে ধরেন আপনি আমার এনসিপিকে নিয়ে একটা কথা বলছেন, আমার তো সেই সক্ষমতা থাকা উচিত যে হ্যাঁ সেই সমালোচনাটা নেওয়া এবং সেটা নিয়ে কাজ করা, কিন্তু তাদের মধ্যে আমি কখনো এই প্র্যাকটিসটা কখনো দেখিনি। তারা বরঞ্চ সেটাকে হাইড করে বরঞ্চ সেটাকে এস্টাবলিশ করতো, না এটাই ঠিক, মানে দিনকে রাত, রাতকে দিন, এবং তাদের যারা সমর্থক বৃন্দ থাকতো তারাও এই ন্যারেটিভেই তারা চলতো। সেই জায়গা থেকে আমি মনে করি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল এটা একটা গণহত্যাকারী দল, এবং এটা মানে একেবারেই ব্যান্ড একটা রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হওয়া উচিত। মানে এর বাইরে অনেক সুশীলতা বা অনেকভাবে আসলে বোঝানো যেতে পারে যে না এটা না ওইটা না, বাট এই অভ্যুত্থানের পরে এই রক্তের উপর দাঁড়িয়ে আসলে আওয়ামী লীগকে কোনোভাবে আসলে রাজনৈতিক পরিমণ্ডলে বলেন বাংলাদেশে বলেন কোনোভাবে অ্যাকসেপ্ট করা সম্ভব না আমাদের জন্য। এটার জন্য বিচারিক প্রক্রিয়াতে যেভাবে হওয়া উচিত ব্যান্ড বা যেভাবে নিষিদ্ধ করার জায়গা তৈরি হওয়া উচিত, প্রত্যেকটা রাজনৈতিক মানে ওই দলের যে কর্মী তাদের মানে ওই অপরাধ অনুযায়ী বিচার করে দলকেও আমরা আসলে ব্যান করতে চাই এখানে। জি, মুস্তাফিজুর রহমান ফয়সাল, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ঠিক আছে, এইটা তো পরিষ্কার বাংলাদেশে একটা কনসেনসাস হয়ে গেছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। এটা মোটামুটি আমার মনে হয় যে এখন যদি গণভোটও দেন, এটা আমার মনে হয় যে 90% করে চলে। গণভোটের কথা বলা হয়েছে সম্ভবত এনসিপি পক্ষ থেকে যে গণভোট আয়োজন করা হবে, একটা কনসেনসাস কিন্তু হয়ে গেছে। আর পাবলিক পারসেপশনটা এটা এই কমন, আমি নিজেও আপনিও এটা স্বীকার করবেন যে কারো অনুশোচনা আমরা এখন পর্যন্ত দেখি নাই, এবং এটা পাবলিক কোনো বক্তব্য অথবা ইন্টারনাল যদি আপনি কারোর সাথে কথা বলার সুযোগ পান বা সাংবাদিক হিসেবে আপনাদের সাথে অনেকের কথা হয়, আপনি কোনো অনুশোচনা দেখবেন না যে এই কাজটা হয়ে গেছে অথবা আমরা আসলে এটা ভুল করছি, এরকম কোনো অনুশোচনা আমি অন্তত দেখি নাই। তো সেই হিসাবে বিচার কীভাবে হবে এটা তো আদালত ঠিক করবে, নির্ধারিত আইনি প্রক্রিয়ায় হবে। তবে আমার মনে হয় যে হয়তো এমন হবে যে একটা শর্ত সাপেক্ষে কিছুদিনের জন্য হয়তো নিষিদ্ধ করবে, যে এই সময়ের মধ্যে তারা কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, কিছু অবজারভেশন হয়তো আদালত দিবে, কিছু শর্ত দিবে, এই শর্তগুলো পূরণ হওয়া সাপেক্ষে তারপর যখন ক্ল্যারিফাই হবে, আদালত যখন মনে করবে উপযুক্ত সময় এটা ওরা ক্ল্যারিফাই হয়ে আসছে বা রেটিফাই হয়েছে, তখন হয়তো আবার ওপেন করে দিতে পারে হয়তোবা। এটা আদালত এটা ঠিক করবে যে কোন প্রক্রিয়া তারা কি করবে। আর এটা তো একজন মানুষের মৃত্যুদণ্ড যখন হয় এটা হলো ক্যাপিটাল পানিশমেন্ট, এটা শেষ। আদারওয়াইজ যখন কোনো সাজা দেয়া হয় তো এই সাজার বিভিন্ন মেয়াদে সাজা হয়, ওই সাজাগুলো আবার মেয়াদও কমে তার ভালো কাজ যদি কারাগারে গিয়ে করে, এটা তো ব্যক্তির ক্ষেত্রে। এখানেও এরকম কিছু শর্ত থাকতে পারে, এবং এর মধ্য দিয়ে যদি দেখা যায় যে না তারা সংশোধন হয়েছে মনে হচ্ছে, একটা সময় পরে আদালত আবার ওপেন করে দিতে পারে। এটা আমার ব্যক্তিগত মত, আইনি প্রক্রিয়া যেভাবে হবে সেভাবে হয়তো হবে, এই একটা ব্যাপার আর কি। তো সেই জায়গায় আমরা মনে হয় যে এই বিষয়ে এখন আর কোনো দ্বিমত আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এমনকি বড় দল হিসেবে বিএনপিও যখন বলতো যে আমরা সরাসরি নিষিদ্ধের পক্ষে না, কিন্তু তারাও কিন্তু বিচারের কথা বলছে, বিচারের কথা সবাই, তারাও বিচারের কথা বলছে, এক্ষেত্রে সবাই একমত। হ্যাঁ, এবার আমি একটু অন্যদিকে আসি, ভোটের বিষয়ে আসতে চাই। আপনারা রাজনৈতিক দলগুলো সবাই মোটামুটি ভোট নিয়ে চিন্তা ভাবনা করছে, কে কার সঙ্গে জোটে যাবে কি যাবে না। আপনাদের সঙ্গে অনেকের আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। আসলে আপনারা বলছেন যে ইসলামী দলগুলোর জন্য একটি বাক্সে ভোটের কথা বলছেন আপনারা, সেটি আসলে কি কতটুকু বাস্তবসম্মত মনে হয় আপনার কাছে? সবাই কি আসলে একটি বাক্সে ভোট? এটা বাস্তবসম্মত এই অর্থে
সাধারণভাবে যারা ধর্মপ্রাণ মানুষ তারা মনে করে যে এতগুলো দলে বিভক্ত থাকা উচিত না। এটা একটা কমন মানুষের মধ্যে কাজ করে, আবেগ কাজ করে যে আপনারা ইসলাম নিয়ে কাজ করছেন, এত দলে বিভক্ত কেন? হ্যাঁ, অনেকদিন কিন্তু আমরা এই বিভাজনটা দেখেছি। এটা পাইছে যে আপনারা এক হয়ে আসেন, তাহলে আমরা আপনাদের পিছনে আছি। তো এই মুহূর্তে হঠাৎ করে চাইলেই যে সব দল এক হয়ে যাবে, এটা বাস্তবসম্মত নয়। প্রত্যেকেই কমন কিছু লক্ষ্য নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের কাজের পদ্ধতি ভিন্ন। সেই জায়গায় এসে একটা জায়গায় আমরা 5 আগস্টের পরে আমরা ডায়ালগ শুরু করছি, এবং আমাদের তখন কমন ছিল, কথা ছিল বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র। তো যেটাকে আমরা খেলাফত বলি অথবা ইসলামী রাষ্ট্র বলি, আপনারা অন্যরা যারা কাজ করছেন একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, হয়তো এই জায়গাগুলো কাছাকাছি। তা সেই জায়গায় আমরা প্রথমত বলেছি যে যেগুলো ইসলাম নিয়ে কাজ করছি, আমরা আমাদের মধ্যে আপাতত এই মুহূর্তে একটা ঐক্যের সময় আসছে। তো আমরা যতগুলো দলের সাথে, প্রথমত ইসলামী দল প্রায় ম্যাক্সিমাম দলের সাথে আমাদের সংলাপ হয়েছে, এবং সবাই এই বিষয়ে একমত যে সরাসরি আমরা কোনো জোর যদি নাও করি, তো প্রত্যেকটা জায়গায় কোনো সিটেই যাতে একাধিক কোনো ইসলামিক দলের প্রার্থী না থাকে, এটা আভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে যাতে এটা করা যায়, এই আলোচনাটা এখনো সচল আছে। ইসলামী দলগুলোর বাইরে কি কারোর সঙ্গে জোট হচ্ছে কি? না, এর বাইরে এনসিপি কিংবা এনসিপির সাথে আমাদের ডায়ালগ হয়েছে, বিএনপির সাথে ডায়ালগ হয়েছে, এবি পার্টির সাথে, অনেক পার্টির সাথে ডায়ালগ হয়েছে। সেখানেও আমাদের কমন কিছু কথা, যেগুলো সাম্প্রতিক সময়গুলো নিয়ে কথা। আর নির্বাচন নিয়ে যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে নির্বাচন সুনির্দিষ্টভাবে যখন আপনার হয়ে যাবে, ডিক্লেয়ার হয়ে যাবে, তফসিল ঘোষণা হয়ে যাবে, অথবা তফসিল ঘোষণা হচ্ছে, আমরা বুঝতে পারবো, তখন হচ্ছে যে এমনও হতে পারে যে যাদের যাদের সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যেখানে এক জায়গায় কাজ করার সুযোগ আছে, এই আলোচনাটা ওপেন আছে যে ইসলামী দলগুলো সবগুলোই তো ফ্যাসিবাদ বিরোধী, ম্যাক্সিমাম দলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সাথেই ছিল, এখনও আছে। আর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কমন কোনো ঐক্য গড়ে ওঠে, সেই জায়গা রাস্তাটাও ওপেন আছে, মানে সেই আলোচনাটাও ওপেন আছে। তো শেষ পর্যন্ত হয়তো এমনও হতে পারে যে দেখা যাবে যে ইসলামী দলগুলো একসাথে আছে, অন্য যে যার মতো আছে। আবার হতে পারে যে ইসলামী দলগুলো এবং ফ্যাসিবাদ বিরোধী কিছু দল মিলেও জোট হতে পারে, নির্বাচন কেন্দ্রিক সমঝোতা, সেটাও হতে পারে। এই দুই বিষয়টা নিয়ে আসলে কমনলি কাজ হচ্ছে। কারণ হচ্ছে আমরা শুরু থেকেই বলছি, এখনও যেটা বলছি, যে যখন কিছু কিছু দলের সাথে যখন দূরত্ব তৈরি হয়েছে, বড় দুইটা দলের সাথে যখন দূরত্ব তৈরি হলো, তখনও কিন্তু আমরা দুই দলের সাথে ডায়ালগ করছি, এবং সেই জায়গায় আমরা বলছি এই মুহূর্তে আমাদের বাইরে অন্তত বিভেদমূলক কথা বলা উচিত হবে না। এবং সেই জায়গায় আমরা কিছুটা হলেও আমরা সফল হয়েছি, অন্তত ওপেন যে বিরোধিতাটা সেটা কিছুটা কমে আসছে। তো এই আলোচনাটাও চলমান আছে। আবার আপনার ইসলামী দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ যে আলোচনা, সেটাও সচল আছে। এখন শেষ পর্যন্ত যদি দেখা যায় যে হ্যাঁ, ইসলামী দলগুলো যদি মনে করে যে আমরা নিজেরা একরকম করে করি, সেটাও হতে পারে। আবার আরও দুই একটা দল ফ্যাসিবাদ বিরোধী শক্তি যদি মনে করে যে না, আপনারাও আমাদের সাথেই থাকেন, সেটাও হতে পারে। জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের শেষ করতে হবে। সাইফ মোস্তাফিজের কাছে জানতে চাই একই প্রশ্ন, যে ভোট জোটের ব্যাপারে যদি আপনারা বলছেন যে আপনারা কোনো জোটে যাবেন না, বা এখনো কোনো সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, আপনি একটু খুব সংক্ষেপে বলবেন। আমরা এখন তো আসলে সাংগঠনিক বিস্তারের দিকে আসলে বেশি মনোযোগী। প্রত্যেকটা জেলায়, থানায় আসলে আমরা কমিটিগুলো গঠন করছি, এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ একটা, মানে পুরো বাংলাদেশ ব্যাপী একটা কমিটি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর জোটের ব্যাপারে আসলে এটা নির্বাচনের আগে ওই কমেন্টগুলো আসলে করা যাবে। তবে আমরা এখন 300 আসনেই আসলে প্রার্থী দেবার চিন্তাতেই আসলে আমরা ওইভাবে মাঠ গুছাচ্ছি, এককভাবে আমরা। কিন্তু বৈঠক যেগুলি হচ্ছে, সেখানে কি এ ধরনের কোনো আলোচনা উঠছে কি, যে আসলে আমরা কারোর সঙ্গে যাবো কি যাবো না, বা প্রস্তাব, আপনাদের কি কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে? সেখানে এরকম আলোচনা আসছে না। সেখানে মূলত বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে যেসব বিষয়গুলো আছে, সেগুলোতে আমাদের মতের এক থাকার যে বিষয়টা, সেগুলোই বেশি আসছে। তবে একটা সুন্দর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান আমাদের সকল রাজনৈতিক দলগুলোর সাথে আছে, এবং আমরা চেষ্টা করছি সেটা আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার। কারণ আমরা মনে করি যে নতুন বাংলাদেশে আসলে যদি আমি বিরোধী দলেও থাকি, বা আমরা যেই পজিশনে থাকি না কেন, সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। আমার সাথে তার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে সে যে আমাকে খুন করবে, গুম করে ফেলবে, সেটা এই ব্যাড প্র্যাকটিসটা হাসিনা করেছে। কিন্তু আমরা যে নতুন বাংলাদেশে যারা যতগুলো রাজনৈতিক দল আছে, আমরা চাই না এটা নতুন করে আবার হোক। তো সেই জায়গায় আমরা চাই একটা সম্প্রীতি, সৌহার্দ্যের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে বাংলাদেশ যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যের কথাই আপনারা বলছেন বারবার। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।